আমার আজকের আলোচনার বিষয় 7ই মার্চ ঐতিহাসিক দিন, কিন্তু কিছু রিক্সাওয়ালা ভাই জাতির কাছে বিচার দিছে এই দিনটাকে কেন্দ্র কইরা। আচ্ছা, ওনাদের মুখে শুনি। আমরা আজকে 10-15 জন রিক্সাওয়ালা আমাদের নিজস্ব পকেটে টাকা খরচ করিয়া এই 7ই মার্চ উপলক্ষে ধানমন্ডি 32-এ গেছিলাম ফুল দেওয়ার জন্য। নিজেদের পয়সা খরচ কইরা, কিন্তু একদম অন্য কারো কাছ থেকে চাঁদা টাদা তোলে নাই, নিজেরা গেছিল ফুল দিতে, কিন্তু যাইতে পারে নাই। রাস্তার মধ্যে পুলিশ আটকায় দিছে। এই যে স্কয়ার হাসপাতালের কাছাকাছি যাওয়ার সময় সঙ্গে সঙ্গে পুলিশের দুইটা গাড়ি আসলো আর আমাদের ফুলগুলা সব ছিঁড়ে ফেলে দিছে। আর এইটা দেখছেন, এই যে ফুলগুলা সব ছিঁড়া ফেলে দিছে। ফুল ছিঁড়তে পারলো পুলিশ? কষ্ট পাইছে। দেখেন, 4 জন মহিলা, একজন মহিলার সাথে একজন বাচ্চাও আছে, আর আমাদের 3 জনকে পুলিশে নিয়ে গেছে। কথা হইছে, এই দেশও যদি শেখ মুজিব 7ই মার্চে ভাষণ না দিত, তাহলে আমরা এখনো পাকিস্তানের কলোনি থাকতাম। এই যে পয়েন্ট আমাদের অপরাধ না। শ্রদ্ধা করে না? ভারত কি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে না? যুক্তি আছে। পাকিস্তান কি কায়েদে আজম জিন্নাহকে শ্রদ্ধা করে না? এই স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবের বাংলাদেশে শেখ মুজিবের শ্রদ্ধা করা কি অপরাধ? হ্যাঁ, সেটা বিচার দিলাম। এই পুলিশের পক্ষে আমরা কথা বলি। এই পুলিশের অল্প কয়েকদিন দেখেন, এটা কিন্তু জাতির মধ্যে তো আপনিও পড়েন, আমিও পড়ি। কি বিচার করবেন বলেন? বিচার করার কোনো রাস্তা আছে? যাই হোক, গত বছরের এই দিনে, মানে গত বছরে এই 7ই মার্চে আমরা কেমন ছিলাম? আমরা কি দেখছি? একই দৃশ্য দেখছি না, এতটা টাইট ছিল না। এই 32 নম্বরের মধ্যে যেভাবে গতকালকে রাত থেকে পাহারায় বসাইছে, চারিদিকে ভাই পুলিশ পাহারায় আছে, কেউ ঢুকতে পারতেছে না। কিছুক্ষণ আগে দেখলাম একটা ছেলে, মানে সে মানসিকভাবে সুচাই, সে ওই 32 নম্বরে ঢুকতে চাইছিল, তার বাবার সঙ্গে ওই 32 নম্বর দেখতে গেছে, ঢুকতে চাইছে, পুলিশ বাধা দিছে। দেখেন, দেখতে দিল না। এই যে রিক্সাওয়ালা ভাইরা কিভাবে বলতেছে, তাদের ফুল টুল সব ছিঁড়া ফেলছে। কষ্টের কথা, তাই না? তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। আর বঙ্গবন্ধুকে ভালোবাসতো না কে বলেন তো? তৎকালীন 7.5 কোটি মানুষই ভালোবাসতো, এখন 18 কোটি। আবার বঙ্গবন্ধুর এই ভাষণটা কতক্ষণ ছিল জানেন? 18 মিনিটের। এখন আমরা 18 কোটি মানুষ। ওই 18 মিনিটের ভাষণটা কিন্তু সারা পৃথিবীতেই স্বীকৃতি পাইছে। ওই ভাষণের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে, এটাই জনগণ বিশ্বাস করে। জনগণ বলতে আমি ওই আগের জনগণ, যখন আমরা 7.5 কোটি ছিলাম, সেই জনগণের কথা বলতেছি। এখন তো অনেক দল চলে আসছে, এবং স্বাধীনতার পক্ষেরও দল আছে। আওয়ামী লীগও স্বাধীনতার পক্ষের দল, এবং বিএনপিও স্বাধীনতার পক্ষের দল। কিন্তু এক স্বাধীনতার পক্ষের দল আরেক স্বাধীনতার পক্ষের দলকে রাস্তায় রুই খাই দিতেছে। এই যে রিক্সাওয়ালা ভাইরা তো ওই আগেরটা, মানে দেশে স্বাধীনতার পক্ষে। এই দুইটা দলই দেশ স্বাধীন করছে। এখন আগের যারা ছিল তারা সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, তারা সুযোগ পাচ্ছে না। তাদের সুযোগ না পাওয়ার পিছনে কারণ আছে। নির্বাচনের আগে কিন্তু আমরা মনে করতেছিলাম আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে গেছে। নির্বাচনের পরেও আমরা কিন্তু এরকম মনে করতেছিলাম, কিন্তু 7ই মার্চ আসার পর বুঝতে পারলাম না, একই না। যতগুলো অফিস খুলছিল না, যারা অফিস খুলছে তাদেরকে খুঁজা বাইর করে আইনের আওতায় আনা হচ্ছে। এই যে আজকেও যারা রাস্তায় বাইরে ছিল না, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। একদমই মুখ খুলতে দিবে না। 7ই মার্চ তারেক রহমান সাহেবকে আমরা ভুল বুঝছি। আমরা মনে করছিলাম ওনারা আওয়ামী লীগের সাথে হাত মিলায় ফেলাইছে, কিন্তু এখন তো দেখতেছি হাত মিলাই নাই। আর কি করে মিলাবে বলেন? 7ই মার্চকে তারেক রহমান সাহেব ভুলতে পারবে? জীবনও ভুলতে পারবে না। আপনাদের অনেকেরই মনে নাই, এই 7ই মার্চে কিন্তু ওনাকে মিডনাইটে ঘর থেকে উঠায় নিয়ে গেছিল একজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনেক রকম বাধা দিছে, অনেককে ফোন করছে, কেউ হেল্প করে নাই, ওনাকে উঠায় নিয়ে গেছে মিডনাইটে এই 7ই মার্চে। তারপরের ইতিহাস তো আপনারা জানেন, একটা টাইমে ওনাকে বাংলাদেশ ছাড়তে হইল। তার মানে কি জানেন, এই 7ই মার্চকে উনি কোনোদিনই ভুলবে না। আর আমরা যে ভাবতাম তলে তলে হাত কইরা ফেলাইছে, আমার মনে হয় এটা নির্বাচনের জন্য। হ্যাঁ, নির্বাচনের জন্য। কারণ কি জানেন, দেখেন ওনার আগের কথাগুলো শুনলে, এই দেখেন, পরিকল্পনা তাদের ছিল, এটি তারা কোনোভাবেই বলতে পারেন না। বন্দুকের জোরে আদালতের ভয় দেখি, আদালতকে ইনফ্লুয়েন্স করে র‍্যাব পুলিশের ভয় দেখি হয়তো অনেক কিছু করা যায়, ইতিহাসকে রাখা যায় না। এবং সেই জন্যই প্রকাশিত হয়ে গেছে যে আর যাই হোক, তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীন বাংলাদেশের পক্ষে কখনোই তারা ছিল না। আরেকবার প্রমাণ করে দিল যে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে না। এই যে আমি প্রায় বলতাম না ভাই, এক খাপের মধ্যে দুই তলোয়ার ঢুকানো যাবে না। খাপ তো একটাই, স্বাধীনতার 71। দুইটা তলোয়ার ঢুকাইবেন কেমনে? সংবিধান যেভাবে পালন করতেছি আমরা, সংবিধান মাইনা যেভাবে চলতেছি, সেটা মাইনা চলতে গেলে কিন্তু আজকে 7ই মার্চকে এভাবে রুইখা দেওয়া ঠিক হয় নাই। কিন্তু ওই যে রুইখা দিতে হবে, কারণ তারা স্বাধীনতার পক্ষের না। আমরাই অতীতের ওই কথাগুলো তো উনিই বলছেন, ওই একই মানুষ তো এখনো, উনি এখন মাননীয় প্রধানমন্ত্রী। উনি কি ভুলে যাবেন 7ই মার্চে ওনাকে ধইরা নিয়া কি করা হয়েছিল? উনি কি ভুলে যাবেন?
আওয়ামী লীগ মানে ওই স্বাধীনতার পক্ষের যারা দাবিদার করছে, ওনার মায়ের উপরে কি জুলুম করছে, বিনা চিকিৎসায় ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে, এগুলা কি উনি ভুলা যাবে? না, ভুলা যাবে না। আমরা আসলে ভুল বুঝছি, আমরা মনে করতেছিলাম এক হয়ে গেছে, আসলে এক হয় নাই, তাই না? এটাই তো বোঝা যায়। অতীত কি এত সহজে ভুলে যাবে তারেক রহমান সাহেব? কিন্তু আবার প্রশ্ন উঠে, হ্যাঁ ভুলেও তো যায়, কারণ আমার টাইমে ওনাকে খাম্বা টাম্বা অনেক কিছু বলছে। আপনাদের নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখা আছে, নিশ্চয়ই আপনারা এই ভিডিওগুলো দেখছেন, তারেক রহমান সাহেবও দেখছে। তাহলে ওনার বেলায় কেন কঠিন সিদ্ধান্তে আসতেছে না? ওনার বেলায় কেন বলতেছে সংবিধান অনুযায়ী ওনাকে থাকতে হবে? কারণ কি? এর পিছনে রহস্য কি? তখনই প্রশ্ন চলে আসে অন্য কারো। কারণ দেখেন, ওনারাই তো খলিল সাহেবকে নিয়ে যা তা বলছে, ওনার কোনো যোগ্যতাই নাই, এবং সেই খলিল সাহেব বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিক। তার পদত্যাগ চাইছে, রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, সেই মানুষটাকে আবার গ্রহণ করে নিছে। তাহলে কি ওইটা নাটক ছিল, অভিনয় ছিল? আমাদেরকে বুঝতে না দেওয়া, গুপ্ত রাখা হয়েছিল খলিল সাহেবকে। হ্যাঁ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব ইউনূস স্যারের খুব প্রিয় একজন ব্যক্তি, ওনার অনুমতি নিয়েই এই বিএনপিতে আসছে। ডক্টর ইউনূস স্যার যদি রাজি হয়ে যেত না, উনি রাজি হয় নাই, তাহলে কিন্তু ছপ্পু সাহেব ওই চেয়ারে থাকতো না, আমাদের ডক্টর ইউনূস স্যারই থাকতো। ডক্টর ইউনূস স্যার রাজি হয় নাই, রাজি না হওয়াতে ওনাকে না, সংবিধান মাইনা চলতেছে না। সংবিধান যদি মাইনা চলতো তাহলে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে চাইতো না, কারণ সংবিধানে সেই সুযোগ নাই। দুজন ডেপুটি স্পিকারের সুযোগ নাই তো সংবিধানে, তাহলে সংবিধান এখানে কিন্তু আবার মানতেছে না। যার জন্য জামাতে ইসলাম এই প্রস্তাবটা মাইনা নেয় নাই, কিন্তু এখনো ওনারা জানায় নাই ডেপুটি স্পিকার ওনারা দেবেন কিনা। আর সবচেয়ে বড় কথা, ডেপুটি স্পিকার যে চায় এটা তো মুখে মুখে, লিখিত কোনো কিছু এখনো জানায় নাই বিএনপির পক্ষে থেকে। মানে বর্তমান সরকারে কোনো লিখিত চিঠি গেছে যে আপনাদের একজন ডেপুটি স্পিকার দেন সংসদের জন্য? না, লিখিত কিছু যায় নাই। লিখিত কিছু গেলে আমরা পত্রিকায় দেখতে পাইতাম। তার মানে কি জানেন, লিখিত কিছু কেন দিচ্ছে না? এই জন্য দিচ্ছে না, লিখিত কিছু দিতে গেলেই তো ফাইসা যাবে। সংবিধানের কোন ধারায় কোন পাতায় লেখা আছে দুজন ডেপুটি স্পিকার, ওইটা রেফারেন্স দিতে হবে তো। তার মানে কি জানেন, ওনারা লিখিত দিবে না, লিখিত দিলেই তো ফাইসা যাবে। কেউ ফাঁসতে চায় না, সবাই যার যার সুবিধা মতো জায়গা খুঁজে নিতেছে। যেমন আমাদের মাননীয় রাষ্ট্রপতিও জায়গা খুঁজে নিছে। আমার মনে হয় উনি দল বদল করছে, এখন উনি আওয়ামী লীগে নাই। বাংলা জয় বাংলা বলতো বারবার, যে কোনো বক্তব্য শেষ কইরা। কিন্তু গতকালকে দেখলাম উনি বলতেছে বাংলাদেশ জিন্দাবাদ। তার মানে কি উনি দল চেঞ্জ করছে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিছে। হয়তো আমরা এটা জানি না, আর জানাইলে অসুবিধা কি, আমরা মাইন্ডও করুম না। আরে মানুষ ধর্ম চেঞ্জ করে ফেলাইতেছে, আর দল চেঞ্জ করা কোনো ব্যাপার? ধর্মে যাচ্ছে না, রাম রহিম হয়ে যাইতেছে। আর আপনি যদি আওয়ামী লীগ ছাইরা এই বিএনপিতে চলে আসেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। তবে ভাই একটা কথা বলি, উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী লোক, আমাদের মাননীয় এই রাষ্ট্রপতি। দেখেন, আওয়ামী লীগের আমলে উনি ছিল, মাঝখানে যে 18 মাসের একটা সরকার ছিল ওইখানে উনি ছিল, এখনো উনি আছে। তার মানে কি জানেন, উনার উপরে কাদের ছায়া? পার্শ্ববর্তী দেশ থেকে ডালটা আইসা এইভাবে ছায়া দিতেছে, উনাকে কেউ সরাইতে পারবে না। উনি সবচেয়ে ক্ষমতাবান। গত 2 বছর পরীক্ষা নিরীক্ষা করে যা পাইলাম, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাবান লোক মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। হয় কি জানেন, খালি শেখ হাসিনা একাই খারাপ হয়ে গেল, সব কিছুই ভালো, তার সংবিধান ভালো, তার পুলিশ ভালো, তার র্যাব ভালো, আর্মি ভালো। যারা শুধু বিদেশে চলে গেছে শুধু তারাই খারাপ, আর যারা দেশে রয়ে গেছে সবাই ভালো। শুধু খারাপ কে? শেখ হাসিনা, তাই না? শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা সব কিছু ভালো, যার জন্য শেখ হাসিনা সব কিছু মাইনাই আমরা দেশ চালাইতেছি। রাষ্ট্রপতিও ওই একই জায়গায় আছে। আমাদের এই দেশের দরকার একজন নির্বাচিত সরকার, একজন নির্বাচিত আমাদের নাই। এখন আমাদের জীবনের সুখ আর সুখ, দেখা যাক কতটা সুখী হইতে পারি আমরা। এই সংবিধানের ভিতরে বিএনপি কিভাবে ঢুকছিল 77 সালে, মনে আছে কি আপনাদের? হ্যাঁ না ভোট দিয়া। হ্যাঁ না ভোটের এতটা পাওয়ার যে সংবিধান রদবদল করা যায়, সংবিধান চেঞ্জ করা যায় হ্যাঁ না ভোট দিয়া। কিন্তু এখন আমরা যে হ্যাঁ না ভোটের মধ্যে হ্যাঁ জয়যুক্ত হইলো, আমরা যে আবার সংবিধানের রদবদল চাইলাম, ভাবি দেশ সুন্দরভাবে চালায় নিয়ে যাবেন, মামার বাড়ির আবদার, তাই না? ঠিক মামার বাড়ির আবদার হয়ে গেল। দেখা যাক কতদিন আপনারা এইভাবে চলতে পারেন। তবে যাওয়ার আগে শুধু বলবো জামাত ইসলামকে এবং 11 দলকে, কোনো ফাঁদে পা দিয়েন না। ডেপুটি স্পিকার আপনারা কেন দিতে যাবেন? বর্তমান সংবিধানে কোনো ডেপুটি স্পিকার দিবেন, এর আগে ওই ফাঁদে পা দিয়েন না। ওই ফাঁদে পা দিলে আপনারা হয়ে যাবেন, জনগণের চোখে আপনারা হয়ে যাবেন গৃহপালিত বিরোধী দল। ওই পথে যাবেন না। বাংলাদেশ থেকে 18 মাস কি মাইনাস হয়ে যাবে? এই 18 মাসের কি কিছুই হয় নাই? এই 18 মাসে বিচার চালু করছে, বিচার চলতেছে, সেটা হবে কিনা এখন প্রশ্নের মুখে। এই 18 মাসের মধ্যে নির্বাচন দিবে বলছে, নির্বাচন কথা দিয়েছিলেন দেশে আর মব হবে না,
কিন্তু 7ই মার্চে এসে আবারও প্রকাশ্যে রাজধানী ঢাকায় শাহবাগের মতো জায়গায় এবং শাহবাগ থানায় মব তৈরি হলো। মব তৈরির নেতৃত্ব দিলেন ডাকসুর তথাকথিত ওই দুই নেতা, যাদেরকে সবসময় বিভিন্ন অপকর্মে সামনের সারিতে পাওয়া গেছে, সেই জুবায়ের এবং মোসাদ্দেক। তারা নেতৃত্ব দিয়ে মব করলেন এবং বামপন্থী কিছু ছাত্রছাত্রী তারা আজকে ঢাকায় একাধিক জায়গায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় রাখার প্রতিবাদে রাতে 9টার পরে শাহবাগে মাইক বাজিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করে এবং তাদেরকে বাধা দেওয়া হয়। তারা দীপ্ত কণ্ঠে বলে যে যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু থাকবে। আমরাও জুলাই যুদ্ধ করেছি, আমরাও জুলাই আন্দোলন করেছি। জুলাই যুদ্ধ জুলাই আন্দোলনের সঙ্গে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের কোনো ধরনের কোনো বিরোধ নেই। কিন্তু ডাকসু নেতারা সেটা মানবেন না। প্রথমে অন্য প্রতিনিধিদের পাঠালেন, এরপর ডাকসু নেতারা নিজেরাই এলেন এবং সেখানে মব তৈরি করলেন। ওই উদ্যোগ যারা নিয়েছিলেন তাদের 3 জনের একজনকে মেরে রক্তাক্ত করলেন। তারপরে কোনো মতে বেঁচে থানায় আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে পেরেছেন তিনি। এরকম ভয়াবহ ঘটনা এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে ঢাকায় শাহবাগ থানাতে ঘটেছে। কিন্তু আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছেন আর কোনো মব হবে না, মবের দিন শেষ। তার কথা বরখা, তাদেরকে কি শাস্তির আওতায় আনবে পুলিশ? পুলিশ কি স্বরাষ্ট্রমন্ত্রীর যে কথা সেই কথা বাস্তবায়ন করবে, নাকি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বাস্তবায়ন করবে না? এখনই পরীক্ষা হবার পালা যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পুলিশ বাস্তবায়ন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাটা ঠিকঠাকভাবে দিয়েছিলেন এটা প্রমাণ করে, নাকি মববাজরায় এখনও তাদের স্বাধীনভাবে যা ইচ্ছা তাই করে বেড়ানোর সুযোগ পেয়ে যায়, সেটা দেখব এবং সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আজকে শাহবাগ থানাতে রাতে কি হলো, আরও কি কি ঘটলো, গণমাধ্যম কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। 7ই মার্চের ভাষণকে নিয়ে নানা ধরনের মাথা ব্যথা শুরু হয়েছে। এনসিপির আহ্বায়ক বলেছেন 7ই মার্চের ভাষণের নামে আওয়ামী লীগ পুনর্বাসন করা যাবে না, আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। 7ই মার্চের ভাষণকে আওয়ামী লীগ পুনর্বাসন বলা হচ্ছে। 7ই মার্চের ভাষণের ঐতিহাসিকতা তার মানে তারা অস্বীকার করে। তারা স্বীকার করে কোনটা? তারা স্বীকার করে 47, যেটা ভারত পাকিস্তান ভাগ, যেটার সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের কোনো সম্পর্ক নেই। ভারত পাকিস্তান ভাগকে তারা তাদের আজাদির প্রথম লড়াই, প্রথম ওন করার ব্যাপার সেটা তারা মনে করে। এরপরে তারা ছোট্ট করে 71-এর কথা বলে, আবার 24কে অনেক বড় করতে চায়। তারা 24কে এবং 47কে অনেক বেশি বড় করে ফেলা হয়, সেই বোধোদয় তাদের কবে আসবে সেই প্রত্যাশায় আমরা বসে আছি। গণমাধ্যম ভয়াবহ খবর দিচ্ছে। গণমাধ্যম একটি রিকশায় বাধা মাইকের ছবি সহ কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে শাহবাগে 7ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি, মারামারি। দুই পক্ষের হাতাহাতি ব্যাপারটা না, যারা এই উদ্যোগটা নিয়েছিল তাদের উপরে মব তৈরি করা হয়েছে। প্রথমে 2 জন এসে তাদেরকে শাসিয়ে গেছে, সেই শাসিয়ে যাওয়ার পরেও তারা যখন এই 7ই মার্চের ভাষণ বাজানো অব্যাহত রেখেছে তখন জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে এক দল এসে, এবং সেই দল তাদের নেতৃত্বে আসলে ওরা কারা হবে, কোন রাজনৈতিক দলের হবে, কোন রাজনৈতিক দলের হবে সেটা একেবারে পরিষ্কার। সেখানে ছাত্রশক্তি তাদেরকে দেখা গেছে এবং মোসাদ্দেক এবং জুবায়ের ডাকসুর কোন প্যানেল থেকে নির্বাচিত সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। সেই মবটা তৈরি করা হয়েছে এবং তারা 2 জন থেকে এই কাজটা করেছেন, যেটা প্রথম ভিডিওতেই আপনারা দেখলেন। গণমাধ্যম বলছে যে 7ই মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই মারামারির ঘটনাটা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। নারীকেও ছেড়ে দেয়নি তারা। রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে একটি অটোরিকশায় আনা মাইকে ভাষণ চালান। বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক, তিনি তো আর এমন না যে তাকে ব্যবহার করলাম তারপর প্রয়োজন ফুরিয়ে গেল 32 নম্বর ভাঙলাম, তার মুরাল ভাঙলাম, এমন তো না। তিনি আমাদের জাতির জনক। এটা তো মীমাংসিত ব্যাপার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমির গ্রুপের 2 সদস্যকে পুলিশ হেফাজতে দিয়েছে ছাত্রশক্তির নেতাকর্মীরা। পুলিশের কাছে সোপর্দের সময় রাত 10:30টার দিকে শাহবাগ থানার ভেতরে ইমির দলের সদস্যদের উপরে হামলা করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা, এনসিপির নেতাকর্মীরা। এরপর তাদের পুলিশ হেফাজতে দেয়া হয়। এ সময় ডিসি মাসুদ বলেন, যাকে কেন্দ্র করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে কি এটা যে যারা মবের শিকার হলো তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে, যারা মব তৈরি করলো তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে না? অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার ভাষ্যে বলেছেন দেশে আর মব হবে না। কিন্তু সেটা কি হচ্ছে? দুপুরে চাঙ্কারফুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 2 জনকে আটক করেছিল শাহবাগ থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করেছিল। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ চার করা হয়।
আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি। আমাদের কাছে একটা ছবি এসেছে, সেই ছবিতে দেখা যাচ্ছে যে শাহবাগে 7ই মার্চের ভাষণ প্রচারের যে মূল উদ্যোক্তা ইমির সঙ্গে আরো দুইজন যারা ছিলেন। সবচেয়ে বড় সেটা কি? সংস্কার, নতুন আইন কানুন, আগের সিস্টেম বাতিল করা। সেই আগের সিস্টেম তো বাতিল করলেন না, আমাদের গণভোটের কোনো অধিকার পাইলাম না, যার জন্য প্রশ্ন রেখা গেলাম সুন্দরভাবে কি দেশ চালাইতে পারবেন? যাই হোক, সবার জন্য সবাই দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য এই দোয়াটা করবেন। কাদের জন্য? বিএনপির জন্য। আল্লাহ যেন ওনাদেরকে এই সুবুদ্ধিটা দেয়, উপর আল্লাহ যেন ওনাদেরকে জনগণের মনের কথা বোঝার ক্ষমতা দেয়। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।